আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। 4 দিনের সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় সকাল 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরকে বাংলাদেশকে অনুদান দেয়া সহ দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে গেল 27 মে রাত 2:15টার দিকে জাপানের উদ্দেশ্যে রওনা হন তিনি। রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন। কঠিন সময় দেশের যেই টিকে থাকা তা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিগত সরকারের সমালোচনা করে ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল। প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একজন নাগরিক হিসেবে আপনাদেরই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে। দেশের সঙ্গে আমাদের একটু কিছু দেশের লোক থাকবে এবং আমরা ভীষণভাবে আপনারকে বিশ্বাস করি। আমরা বাংলাদেশও আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া, সামনে যাতে এটা না হয়। বহু কষ্ট করে এখন শিক্ষক আস্তে আস্তে একটু খুলছে যে এই হলো আমাদের মুশকিল। যেটাতে হাত দিই বেচা, যেটাতে হাত দিই ভুয়া। এখন যে লোকানার রাস্তা শুরু হলো, আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুয়া লোক ঢুকে পড়বে। সৈনিক জীবন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপ্রধান থাকাকালে ষড়যন্ত্র ও নানা অন্যায়ের শিকার হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার কথা থাকলেও শেখ মুজিবুর রহমান সেই চেয়ারে বসান KM শফিউল্লাহকে। এত কিছুর পরেও নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন জিয়াউর রহমান, জানান তার সহযোদ্ধারা। আরও জানাচ্ছেন খান আলামিন। I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রদীপের আলোয় আসার পর থেকেই নানা ষড়যন্ত্র আর অন্যায়ের শিকার হন। ৭১-এর সম্মুখ যুদ্ধের জন্য যে 3টি ফোর্স গঠন করা হয়েছিল তার মধ্যে জিয়াউর রহমানকে প্রধান করে গঠিত জেট ফোর্সের সদর দপ্তর করা হয়েছিল মেঘালয়ের পাহাড়ে। তার সহযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জিয়াউর রহমান যেন ঢাকা যেতে না পারেন এবং কারো সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে না পারেন সেই ব্যবস্থা করেছিল মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধের সময় তার উপর অন্যায় করা হয়েছিল। খালেদ মোশাররফ একজন জুনিয়র অফিসার, তার থেকে অনেক জুনিয়র, তাকে একটা ভালো জায়গায় দেওয়া হলো সেক্টর কমান্ডার। তৎকালীন মেজর শফিউল্লাহ যুদ্ধ শুরু করলেন তেলিয়াপাড়া মৌলভীবাজার নিয়ে। জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হলো মেঘালয়াতে তুরা নামক জঙ্গলে। অর্থাৎ তিনি যেন ঢাকা আসতে না পারেন বা কারোর সাথে যেন যোগাযোগ করতে না পারেন, এই ব্যবস্থা করা হয়েছিল। সহযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের পরও শেখ মুজিবুর রহমানের অন্যায় ও ষড়যন্ত্রের শিকার হন জিয়াউর রহমান। জ্যেষ্ঠতার ভিত্তিতে জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার কথা থাকলেও KM শফিউল্লাহকে সেই পদে আসীন করা হয়। তারপরও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। যদিও তার ন্যায্য ছিল সেনাপ্রধান হওয়ার, কিন্তু তিনি ডেপুটি সেনাপ্রধান ছিল, তিনি তাতেও কোনো বিব্রত হন নাই। মুক্তিযুদ্ধের পরে তারই সেনা প্রধান হওয়ার কথা, তিনি সিনিয়র মোস্ট ছিলেন। শফিউল্লাহ সাহেব যদিও তিনি একই কোর্সের, শফিউল্লাহ সাহেব চিফ হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে ডেপুটি চিফ করা হলো। শেখ মুজিব এটা অন্যায় কাজ করলেন, জিয়াউর রহমান কিন্তু সেটা মেনে নিলেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সহযোদ্ধাদের মতে রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার খেসারত জিয়াউর রহমানকে দিতে হয়েছে অকালে জীবন দিয়ে। যারা বুঝতে পারলো যে জিয়াউর রহমান বাংলাদেশকে যে জন্যে এই মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে, যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। হোসেন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করলো। হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিদেশিরা জড়িত ছিল। তারা পরিকল্পনা করে এই হত্যা করে ক্ষমতা দখল করলো। স্বৈরাচারের 16 বছর জিয়াউর রহমানের অবদানকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র হয়েছে জানিয়ে সহযোদ্ধারা বলেন, আদর্শের কারণে এখনো তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব। খান আলামিন, RTV, ঢাকা।
আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে আর্থসামাজিক বৈষম্য কমানোর উদ্যোগ নেবে সরকার। জোর দেবে পণ্য মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপরে। তবে স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাট ও পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও 9% উপরে রয়ে গেছে। দ্রব্যমূল্যের যে উঠানামা আছে এগুলো স্থিতিশীল হওয়া দরকার। অর্থনৈতিক একটা স্থিতিশীল অর্থনীতি আমরা আশা করছি। নিত্য প্রয়োজনীয় দাম যদি সহনীয় থাকে, মানুষের নাগালের ভিতর থাকে, তাহলে সাধারণ মানুষের এটা বাড়বে, সাপোর্টটা বাড়বে। কমালে আমাদের দ্বারাই ভালো হয় না, আমরা কেমনি বাঁচবো। বাজেটে সরকারের কাছে চামো যে সব জিনিসপত্রের মূল্যটা যেন স্থিতিশীল থাকে এবং কম থাকে। এমন বাস্তবতায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচির আওতা এবং বরাদ্দ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এইবারের বাজেটে আমার মনে হয় যেটা সবার আগে মাথায় রাখতে হবে, জিডিপি গ্রোথ বা ইকোনমিক গ্রোথ, সেটা এবার মুখ্য বিষয় হওয়া উচিত না। যেহেতু ম্যাক্রো ইকোনমির অনেকগুলো বিষয় 2.5 বছর পরেও এখনও একটা কঠিন অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ, সারের উৎপাদন, সারের ক্ষেত্রে ভর্তুকি, এগুলো অব্যাহত রাখার দরকার হবে। নতুবা কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল্য বৃদ্ধি হলে কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি ঘটে যেতে পারে, যেটা আবার মূল্যস্ফীতির কারণ হতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাজেটে নেওয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সমস্যা, এগুলো তো নিম্নবিত্ত মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কাজেই জিডিপির প্রবৃদ্ধি কত হলো না হলো এগুলোর দিকে আমরা তাকাচ্ছি না, আমরা নিম্নবিত্তের মানুষকে একটু স্বস্তি দিতে চাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বাড়ানোর তাগিদও দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কুরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণে প্রস্তুতি নিচ্ছে সাভারের ট্যানারি মালিকরা। তবে এবার কুরবানির পশুর চামড়া সংরক্ষণে নগদ টাকার অভাব, লবণের চড়া দাম ও লোডশেডিং সহ নানা সমস্যার কথা জানিয়েছেন তারা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কোরবানির ঈদে সাভার বেসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি শিল্প কারখানাগুলোতে 1,05,00,000 চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। তবে লবণের চড়া দামের কথা জানিয়ে দুশ্চিন্তায় তারা। ঈদ সামনে রেখে লবণের বস্তা 1 লাফে 1,000 ছাড়িয়েছে। বেড়েছে কেমিক্যালের দামও। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। চায়নার বায়াররা চামড়া না নেয় গেল বছরের চামড়া মজুত রয়েছে এখনো। এতে এবছর নতুন চামড়া কিনতে বেগ পেতে হবে ট্যানারি মালিকদের। কোরবানির আসার 2 থেকে 3 মাস আগে এগুলো মনিটরিং করা দরকার, এগুলো আগে থেকে এগুলো প্রিপারেশন নেওয়া দরকার। 74 কেজি লবণের বস্তা ছিল 700 টাকা, সেটা এখন 1000 থেকে 1050 টাকা। এটা কিভাবে সম্ভব? এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। তবে ঈদে বিপুল চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কারখানাগুলো। কেমিক্যাল, লবণ টবণ এটি সব গুছগাছ করতে আছে, এগুলো মেশিন পার্ট সব ঠিকঠাক করে রাখতেছি, পরিষ্কার করতেছি। সামনে সিজন, সামনে কাজকামের অবস্থা মানে একটু বাড়ে। সবাই লবণ লাগানোর জন্য সব লোক প্রস্তুত আছে। চামড়া প্রক্রিয়াজাতে ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করার পাশাপাশি লোডশেডিং নিরসনে কাজ করছে বেসিক। পল্লী বিদ্যুতের সাথে আমাদের মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে আমাদের যে 12 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে যে 12 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, এটি তারা সার্বক্ষণিকভাবে সরবরাহ করবেন আমাদের জানিয়েছেন। সক্ষমতা কম থাকায় ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কিউবিক মিটারের যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ হাতে নিতে হয়। কোরবানির পরে অ্যাটলিস্ট 2 সপ্তাহ যাতে কাঁচা চামড়াটা ঢাকার মধ্যে না ঢোকে, সেটা একটা রেশনিং একটা ব্যবস্থা করা। আমার ওভারহোলিং যদি আমি যে শুরু করেছি, তাতে হবে কি যে আমার সিটিপির পারফরমেন্সটা বাড়বে এবং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। এবছর 141টি কারখানা চামড়া সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সক্রিয় হয়ে উঠছে ডাকাত চক্র। সম্প্রতি মহাসড়কটিতে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় যাত্রী ও বাস চালকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। পুলিশ বলছে টহল কার্যক্রম, তল্লাশি সহ নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
গত ২০ মে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আল ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাতভর ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মালামাল লুট করার পাশাপাশি নারী যাত্রীদের সাথে অশোভন আচরণ করে ডাকাতরা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে। সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ি আটকে অথবা যাত্রীবেশে গাড়িতে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে ডাকাতরা। চালকরা বলছেন আতঙ্ক নিয়ে এই সড়কে যানবাহন চালাচ্ছেন তারা। মোবাইল ফেলা মেলা ধরনের মেলা কিছু ফেলা রাখে, যে হেলমেট করাবো, যে গাড়ি ব্রেক করবো, অমনি পুলিশের টল যদি রাস্তাঘাটে চলতো তাহলে হয়তো আমরা নির্ভয়ে যাত্রী নিয়ে আমরা গঞ্জে পৌঁছাইতে পারতাম। পুলিশ প্রশাসন যদি আমাদেরকে হেল্প করে, আমাদের সাথে যদি থাকে, তাহলে আমাদের ডাকাতি কে মারামারি কে ভাঙচুর এগুলা থেকে আমরা একটু নিরাপদে থাকবো। মহাসড়কের এলিঙ্গা থেকে গোলচত্বর এবং মির্জাপুরের পাকুল্লা থেকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপদ স্বস্তিদায়ক ভ্রমণের নিশ্চয়তা চান যাত্রীরা। রাস্তাঘাটে আমরা যখন বেরোই সবসময় আমরা আতঙ্কেই থাকি। রাস্তাঘাটে একটু আমরা যেন ঠিকভাবে গ্রামের যাইতে কিংবা আসতে পারি। আমাদের নিরাপত্তা নাই, এই নিরাপত্তা সরকার যদি দেয় তাহলে জনগণের সুবিধা হবে। ঈদ উপলক্ষে সড়কে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। প্রায় 25টি মোবাইল টিম এবং টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য তারা এই মহাসড়কের নিরাপত্তার কাজে সরাসরি সম্পৃক্ত থাকবে। 2007, 2009 ও 2019 সালে মহাসড়কটিতে ডাকাতি ও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে। দূরপাল্লার রুট ও পুলিশের নিয়মিত নজরদারির অভাবে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। আব্দুল হামিদ, RTV। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 72 ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র বন্দর, বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। নদী, সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক বার্তা তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ফলে আমরা যে সমুদ্র বন্দরের যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটা এখন নামিয়ে ফেলেছি সকাল 9টার। দেশের পূর্ব অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা আগামী 24 ঘন্টা বেশি থাকবে, আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষত রেখে গেছে। পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার 8টি উপজেলার 1172টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে হাজারেরও বেশি গবাদি পশু। চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এখনও 3 থেকে 4000 পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার 2 স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শঙ্কায় রয়েছে প্রায় 20,000 পরিবার। হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, বেড়িবাঁধের ভেতরে বাস করা যে মানুষগুলো রয়েছে তাদের কি অবস্থা, যে ক্ষতি হয়েছে সেটির কোনো তথ্য পেয়েছেন কিনা এবং প্রশাসন এ ব্যাপারে কি বলছে? জি, ধন্যবাদ তানি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, ক্ষয়ক্ষতির এখনও কোনো পরিমাপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তবে আমরা বেসরকারিভাবে এবং জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটুকু জেনেছি, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিজুমদ্বীপ এবং হাতিয়ার সোনাদি ইউনিয়নের মাইচা মার্কেট সহ বেড়িবাঁধের বাইরে এলাকা। আপনি জানেন যে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখানে বেড়িবাঁধের বাইরে যেসব এলাকা আছে তা অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে। বিশেষ করে হাতিয়ার সোনাদি ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে এবং
সরিশ্বর ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে এবং নলছিড়া ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে যেসব এলাকায় মানুষজন বসবাস করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 2 দিনের জলশ্বাসে এবং 3 দিনের জলশ্বাসে হাতিয়ার নলছিড়া ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে ঘাট এলাকায় অনেকগুলো দোকানপাট ভেসে গেছে এবং সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট বেড়িবাঁধের বাইরে যে শতাধিক পরিবার বসবাস করে তাদের ঘরবাড়ি একবারে বেশি গেছে। এছাড়া নিজুমদ্বীপ, সরগাছিয়া, ডালসর সহ যেসব এলাকায় বেড়িবাঁধ নেই সেসব এলাকায় নির্মাঞ্চল প্লাবিত হয়ে মানুষের পুকুরের মাছ সহ ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পুকুরের মাছ সহ গবাদি পশু সহ অনেক ক্ষয়ক্ষতি হওয়ার মতো ঘটনা এখানে ঘটেছে। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে। তিনি বলেছেন যে ক্ষয়ক্ষতির যে পরিমাপ করা দরকার তা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তারা তৈরি করার প্রস্তুতি নিয়েছেন এবং কাজও শুরু করছেন। আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে তারা ক্ষয়ক্ষতির একটি পরিমাপ আমাদেরকে দিতে পারবে। তিনি আমাকে আরও জানিয়েছেন যে ইতিমধ্যে ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহযোগিতা হিসাবে সরকারিভাবে 50 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 500 প্যাকেট শুকনো খাবার তারা প্রস্তুত করেছেন। ইতিমধ্যে শুকনো খাবার বিতরণ শুরু করেছেন, কিন্তু বরাদ্দের চাল এখনও তারা হাতে পাননি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের কাজ শুরু করেছেন। এনসিপি হাতিয়ার সরিশ্বর ইউনিয়নে কালকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে এবং স্বেচ্ছাসেবক দল হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আমরা কালকে দেখেছি। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি পটুয়াখালী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, পটুয়াখালীতে নিম্নচাপের কতটা প্রভাব ছিল এবং সামগ্রিক ক্ষয়ক্ষতি নিয়ে প্রশাসন কিছু বলেছে কিনা? আপনি যেমনটি জানেন, নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে উপকূল পটুয়াখালীতে জলোচ্ছ্বাস হয়েছে এবং সেই সাথে প্রবলভাবে বৃষ্টিও হয়েছে। জলোচ্ছ্বাসে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছেন এই এলাকায়। এতে আমাদের এই অঞ্চলে বিশেষ করে উপকূলীয় রাঙ্গাবালি, কলাপাড়া, 10 মিনা, গলাচিপা এলাকার মাছের ঘের এবং আপনার পুকুরে প্রায় 4200 পানিতে তলিয়ে গেছে এবং এই সব ঘের পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম আমাকে জানিয়েছেন 28 কোটি টাকার মতন এখানে ক্ষতি হয়েছে প্রাথমিক হিসেবে। এছাড়া কৃষি বিভাগও আমাকে জানিয়েছেন এখানে কৃষিরও ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিব আমাকে জানিয়েছেন ভেরিবাঁধের গলাচিপার পানপট্টিতে 150 মিটার এবং রাঙ্গাবালি উপজেলার চালিতা বুনিয়া এবং চর মুন্তাজ সহ বিভিন্ন এলাকায় আরও প্রায় 150 মিটারের মতন ভেরিবাঁধ ভেঙে গেছে এবং সেখান দিয়ে পানি ঢুকে জলোচ্ছ্বাসে হয়েছে। এছাড়া বিধ্বস্ত ভেরিবাঁধ দিয়েও পানি ঢুকে এলাকা তলিয়ে গেছে এবং মাঠঘাট বাড়িঘর তলিয়ে গেছে গত 2 দিন ধরে। এখানে আবহাওয়াবিদ জানিয়েছেন প্রায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত আরিফিনের সাথে আমি কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতি হিসাব নিরূপণ করতেছেন। আজকালের মধ্যে তারা পূর্ণাঙ্গ হিসাব তালিকা প্রস্তুত করবেন। এখন পর্যন্ত উপলব্ধ হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি চাল এবং শুকনো খাবার সহ যে সমস্ত ঘর বিধ্বস্ত হয়েছেন তাদেরকে ঢেউটিন বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। তানি, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বর্ণনা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।